আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি আছি তোমাদের সাথে ফাহমিদা সুলতানা মিম। আজ আমরা কি পড়ব বলো তো? তোমরা নিশ্চয়ই স্ক্রিন দেখতে পাচ্ছ। আজ আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয়। দেখো, আজ আমরা পড়ব দশম অধ্যায় এশিয়ার কয়েকটি দেশ। ঠিক আছে? আচ্ছা, ধরো তুমি ভ্রমণ করতে গেলে, তো প্রথমে ভ্রমণ করলে হচ্ছে বাংলাদেশ, তারপর ভ্রমণ করলে হচ্ছে ভারত, তারপর করলে জাপান। তো তখন তুমি কি দেখতে পেলে? পরিবর্তন দেখলে যে তাদের ভাষা বদলে গেল, তাদের খাবার দাবার বদলে গেল, তাদের সংস্কৃতি বদলে গেল। কারণ কি? এশিয়া মহাদেশের যে দেশগুলো আছে তাদের মধ্যে কিছু ভিন্নতা আছে। তো এই ভিন্নতা নিয়ে আমরা আজকে আলোচনা করব, অর্থাৎ এশিয়া কয়েকটি দেশ সম্পর্কে। তো চলো আমরা কথা না বাড়িয়ে মূল পাঠটি শুরু করি। দেখো, এশিয়ার কয়েকটি দেশ। বাংলাদেশ এশিয়া মহাদেশে একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ কোন মহাদেশের একটি উন্নয়নশীল দেশ? দাগাও, এশিয়া মহাদেশের। আমরা কিন্তু এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে কোনোটি উন্নত, আবার কোনোটি উন্নত না। বাংলাদেশ এদের মধ্যে মধ্যম আয়ের। বাংলাদেশ হচ্ছে এদের মধ্যে মধ্যম, মানে একটা বেশিও না কমও না, ঠিক আছে, এরকম একটা পর্যায়ে আছে এবং উন্নয়নশীল দেশের পর্যায়ে পড়ে। ঠিক আছে? জনগণের জীবনযাত্রার মান, অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক ও জলবায়ুগত বৈশিষ্ট্য এবং ইতিহাস ও সংস্কৃতির দিক থেকে এশিয়ার দেশগুলোর মধ্যে অনেক মিল আছে। তো তাদের যে সংস্কৃতি, তারপরে যে ভৌগোলিক অবস্থা, অর্থনৈতিক যে বিষয়গুলো, এগুলো কিন্তু মিল আছে। যেহেতু এশিয়া মহাদেশে অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে তাদের মধ্যে কিছু না কিছু কি আছে? মিল আছে। সম্পূর্ণটা নেই, বাট কিছু মিল আছে। ধরো খাবার দাবারে আছে, সংস্কৃতিতে আছে, কথাবার্তায়, আচার ব্যবহার, সব কিছুতে কিছু না কিছু মিল আমরা দেখতে পাই। এশিয়ার বহু দেশের সঙ্গে বাংলাদেশের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ঠিক আছে? শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বাণিজ্য, শিল্প, প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের সহযোগিতার কি আছে? সম্পর্ক আছে। অর্থাৎ আমরা একে অপর বা একটা দেশের সাথে অন্য দেশে যে সম্পর্কটা থাকলে আমরা যে বিপদ আপদে সাহায্যটা পেতে পারি, তো সেরকম সম্পর্ক আমরা বিভিন্ন দেশের সাথে আমাদের সেই সম্পর্কটা রয়েছে। এখানে আমরা এমন করে দেশের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেছি, অর্থাৎ আমরা যেই দেশগুলো আমাদের সাথে মিল রয়েছে, তো সেসব বিষয় সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব এবং সেসব বিষয় আমরা এখানে আলোচনা করেছি। তো দেখো, তো এই অধ্যায়ে আমরা কি কি জানতে পারবো, বুঝতে পারবো এবং শিখতে পারবো, তার কিছু ধারণাটা আমরা দেখে নিই। প্রথমেই আছে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব ও সহযোগিতা বর্ণনা করতে পারবো। তারপর আছে বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব ও সহযোগিতা বর্ণনা করতে পারবো। বাংলাদেশের সঙ্গে জাপানের বন্ধুত্ব ও সহযোগিতা বর্ণনা করতে পারবো। বাংলাদেশের সঙ্গে কোরিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা বর্ণনা করতে পারবো। তারপর আছে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার বন্ধুত্ব ও সম্পর্ক কি করতে পারবো? বর্ণনা করতে পারবো। অর্থাৎ ভারত, চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, এই দেশগুলোর সাথে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তো সেই বিষয়ে আজকে আমরা কি করব? আলোচনা করব। তো দেখো, শুরুতেই আছে বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের বন্ধুত্ব ও সহযোগিতা সম্পর্ক, অর্থাৎ বাংলাদেশের সাথে ভারত আর চীনের কেমন সম্পর্ক রয়েছে। প্রথমেই দেখো, ভারত হচ্ছে একটি আমাদের নিকটতম প্রতিবেশী দেশ। ভারত কেমন দেশ? নিকটতম, ঠিক আছে, অর্থাৎ আমাদের পাশের এলাকা যাকে বলে। এটি দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ জনবহুল রাষ্ট্র। ভারত কিন্তু অনেক বড় রাষ্ট্র, ঠিক আছে, এটার কিন্তু একটা প্রদেশ আছে। এত বড় দেশ যে একজনের পক্ষে এটা দেশ পরিচালনা করা সম্ভব না, এটার অনেকগুলো রাজ্য আছে, প্রদেশ আছে, আমরা আস্তে আস্তে জানতে পারবো। এশিয়া মহাদেশের মধ্যম দক্ষিণে ভারতের অবস্থান। যদি বলে যে ভারতের অবস্থান কোথায়, বলবে যে এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে। কোথায়? মধ্য দক্ষিণে। কার অবস্থান? ভারতের অবস্থান। এর উত্তরে রয়েছে পৃথিবীর বৃহত্তম হিমালয় পর্বত। এর উত্তরে আছে কি? পৃথিবীর হিমালয় পর্বত। এগুলো কিন্তু জ্ঞানমূলক আসতে পারে। পূর্বাঞ্চল আরাকান পর্যন্ত হচ্ছে ও আসাম। পশ্চিমাঞ্চলে হিন্দুকুশ ও সুলেমান পর্বতমালা। দেশটির দক্ষিণে ভারত মহাসাগর। দেশটির দক্ষিণে কোথায় আছে? ভারত মহাসাগর অবস্থিত। অর্থাৎ এই অধ্যায়টা আছে না, বুঝার থেকে মুখস্থ করার বিষয়টা বেশি। কারণ কি,
এগুলো তোমরা মুখস্থ করবে যে কোন জায়গায় মানে কোন এলাকাটা অবস্থিত এবং তাদের আয়তন কত এবং কোনটাকে কি বলে এবং কোথায় অবস্থিত, কতটুকু অঞ্চল জুড়ে অবস্থিত, এই বিষয়গুলো কিন্তু আসলে মানে বুঝে বুঝে মুখস্থ করার বিষয়। আসলে বোঝানোর এখানে বেশি কিছু নেই, বেশিরভাগই হচ্ছে মুখস্থ করার বিষয়। তো আমি তোমাদেরকে বলছি, দাগিয়ে দিচ্ছি, তোমরা এই লাইনগুলো দাগাও এবং মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, দেখো এর আয়তন কত, 32,87,240 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা হচ্ছে 144,17,00,000। 144 কোটি, বুঝতে পারছো বাংলাদেশের কিন্তু জনসংখ্যা কিন্তু 18 কোটি। আর বুঝো 144,17,00,000 জনসংখ্যা, তার মানে বুঝতেই পারছো দেশটা একজনের পক্ষে শাসন করা কি নয়, সম্ভব নয় বা পরিচালনা করা সম্ভব নয়। দেশটির প্রধান রাজধানী হচ্ছে নয়াদিল্লি। যদি বলে ভারতের রাজধানী কোথায়, বলবে কি নয়াদিল্লি, এবং এটি অবস্থিত হচ্ছে এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে। ঠিক আছে, এই দুই তিনটা প্রশ্ন আছে, তোমরা মনে রাখবে। ভারতে পৃথিবীর অন্যতম প্রাচীন ও সমৃদ্ধশীল দেশ বলা হয় কাকে, ভারতকে। ঠিক আছে, 5,000 বছর আগের সভ্যতা নিদর্শন পাওয়া গেছে কোথায়, দেশটিতে। দক্ষিণ ভারতে অজন্তা পর্বত গুহার চিত্রকর্ম কি কি পাওয়া গেছে, দাগাও। সারা দেশে ছড়িয়ে থাকা অজস্র মন্দির ও ভাস্কর্য। ঠিক আছে, অনেক মন্দির পাওয়া গেছে, ভাস্কর্য মানে হচ্ছে এগুলো হাতের তৈরি আর কি। তারপর হচ্ছে আগ্রার তাজমহল, এটা দাগাবে। দিল্লির কুতুব মিনার, লালকেল্লা প্রভৃতি ভারতের সভ্যতার প্রাচীন পরিচয় বহন করে। অর্থাৎ এই এলাকায় কি কি ছিল, হ্যাঁ, কি কি নিদর্শন ছিল, কি কি জন্য বিখ্যাত ছিল, এবং এই বিষয়গুলো তোমরা দাগায় ফেলবে। এবং কাদের জন্য ভারতটা এত বিখ্যাত, তাজমহলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে দিল্লির কুতুব মিনার, তারপরে হচ্ছে লালকেল্লা, এগুলো তোমরা মনে রাখবে। এগুলো হচ্ছে প্রাচীনতম নিদর্শন, অর্থাৎ প্রাচীন মানে আগের যুগে কেমন ছিল সেই প্রকৃতিটা, যে বৈশিষ্ট্যটা তুলে ধরে। যুগে যুগে বিভিন্ন বৈদেশিক শক্তি ভারতবর্ষকে দখল করেছে, অর্থাৎ যেহেতু ভারতবর্ষ অনেক বড়, একজনের পক্ষে শাসন করা সম্ভব ছিল না, তো এক একজন এসে এক একটা তাদের মানে মানে খ্রিস্টপূর্ব বা এক এক সাল পর্যন্ত এক একটা রাজ্য কি ছিল শাসন কার্য পরিচালনা করত। ঠিক আছে, তো দেখো এতে তাদের শাসন ও শোষণ চালিয়েছে, অর্থাৎ এক এক রাজা যেহেতু এক এক সময় শাসন করেছে, তাদের ক্ষমতা তাদের কাছে ছিল, এবং তারা নানাভাবে যারা নিম্ন সে তাদেরকে নানাভাবে কী করতো, শাসন শোষণ করতো। ভারতে প্রায় 70% লোক গ্রামে বাস করে। কত ভাগ, 70%, আর 30% হচ্ছে শহরে বাস করে। এটা দাগাও, ভারতের 70% কোথায় বাস করে, গ্রামে, আর 30% হচ্ছে শহরে বাস করে। প্রধান শস্যগুলোর মধ্যে ধান, গম, বার্লি, যব, কফি, চাউল, লিচু। কি ধান, গম, বার্লি, যব, কফি, চা, লিচু। ঠিক আছে, প্রাচীনকাল হতে ভারত আর বস্ত্রশিল্পের জন্য সারা পৃথিবী বিখ্যাত ছিল। প্রাচীনকাল মানে এটা নতুন কিছু না, প্রাচীনকাল থেকে ভারত কি ছিল, মানে কি জানি বলে, বস্ত্রশিল্পের জন্য, অর্থাৎ পোশাক আশাকের জন্য কি ছিল, জনপ্রিয় ছিল। বাংলাদেশও কিন্তু ছিল মসলিন কাপড়ের জন্য, এটা কিন্তু তোমরা জানো। বর্তমান ইস্পাত, সিমেন্ট, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, এমনকি জাহাজ, গাড়ি তৈরিতে ভারত এগিয়ে আছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের সুসম্পর্ক আছে কোথা থেকে, মানে কোন দিক থেকে বেশি সুসম্পর্ক আছে, বাণিজ্য। অর্থাৎ বাণিজ্যের মাধ্যমে কী হয়, আদান প্রদানের যে বিষয়টা, আমার দেশ থেকে আমি ধান দিলাম, ভারত থেকে আমি পেঁয়াজ আনলাম, এরকম আর কি। অর্থাৎ আদান প্রদানের যে বিষয়টা তখন ছিল, বাণিজ্যের মাধ্যমে সুসম্পর্কটা ছিল। ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। ভারত হচ্ছে পৃথিবীর বৃহত্তম কি দেশ, গণতান্ত্রিক দেশ। সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বহু বছর ধরে ভারতে সাফল্যের সঙ্গে কাজ করছে। কারা, বাংলাদেশ না, মানে ভারতই পৃথিবীর সঙ্গে। ঠিক আছে, তো দেখো বহু জাতি, সম্প্রদায়, ভাষা গোষ্ঠীর মানুষের একটি দেশ। এটা হচ্ছে ভারত হচ্ছে বহু জাতির বসবাস এখানে আছে, সম্প্রদায়, ভাষা, বিভিন্ন ভাষার মানুষ এখানে আছে। ভারতে কিন্তু তামিল আছে, তারপর হচ্ছে হিন্দি ভাষার মানুষ আছে, তারপর হচ্ছে বাংলা আছে, মানে বিভিন্ন ধরনের ভাষা গোষ্ঠীর মানুষ এখানে কি রয়েছে, বসবাস রয়েছে, এবং তাদের সংস্কৃতিটাও ভিন্ন ভিন্ন। এ দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, তারপর হচ্ছে জৈন সব বহু ধর্মের লোক বাস করে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ কি রয়েছে, সম্পর্ক রয়েছে। ঠিক আছে, তো আমরা ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে জেনেছি, অর্থাৎ
বাণিজ্যের দিক থেকে এবং সংস্কৃতির দিক থেকে বাংলাদেশের সাথে কী রয়েছে, সুসম্পর্ক রয়েছে, ভাষার দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, ঠিক আছে। তারপর আছে দেখো চীন। চীন পূর্ব এশিয়ার একটি দেশ। চীন কোন এশিয়ার? পূর্ব এশিয়ার। আর ভারত ছিল হচ্ছে মধ্য এশিয়ার, ঠিক আছে। এর নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন, আর স্থানীয় নাম হচ্ছে জুঙ্গু। এটার নামটা মনে রাখবে, জুঙ্গু। এটা হচ্ছে এমসিকিউতে আসবে। দেশটির রাজধানী হচ্ছে বেইজিং। চীনের রাজধানী কোথায়? বেইজিং। চীনের রাজধানী কোথায়? বেইজিং। রাজধানীগুলো কিন্তু প্রত্যেকটা দেশের রাজধানী তোমরা মনে রাখবে, হ্যাঁ। এবং কিসের জন্য বিখ্যাত ছিল এই বিষয়গুলো তোমরা কী করবে? মনে রাখবে। চীনের জনসংখ্যা হচ্ছে 142,52 জন, 142 কোটি। আর ভারতে ছিল কত? 144 কোটি। আয়তন প্রায় 95,98,089 বর্গ কিলোমিটার। এটা মনে রাখবে এমসিকিউর জন্য। আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হচ্ছে এটি, অর্থাৎ চীন। চীনের অবস্থান হচ্ছে তৃতীয়। চীনের অবস্থান কত? তৃতীয়। ভৌগোলিকভাবে ভারত ও রাশিয়ার মাঝখানে দেশটির অবস্থান। যদি বলে যে ভৌগোলিকভাবে ভারত ও রাশিয়ার মাঝখানে কোন দেশটি অবস্থিত? চীন। বারবার বলছি এই অধ্যায়টা মানে মনে রাখার বিষয় এবং খুবই সহজ। তোমরা এটা খুব ভালোভাবে করার চেষ্টা করবে। অধ্যায়টা যেহেতু খুবই শর্ট, তাই তোমরা এটা একটু পড়লে রিং দিলে মানে পারবে, এবং এটা বোঝার থেকে মনে রাখার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমি যেগুলো বলছি দাগিয়ে ফেলবে সাথে সাথে। এর পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিম ও উত্তর দিকে হচ্ছে রাশিয়া, মঙ্গোলিয়া, ভারতের কিছু অংশ, এই দক্ষিণে কী রয়েছে? হিমালয়। যেহেতু এশিয়ার কয়েকটি দেশ, যেহেতু এশিয়ার দেশের মধ্যে চীন অবস্থিত, ভারত অবস্থিত, বাংলাদেশ অবস্থিত, সেহেতু আশেপাশে কিন্তু এই দেশগুলোর যেই পাহাড় পর্বতগুলো, নদী নালা মানে পাহাড় পর্বতগুলো, হিমালয়গুলো প্রায় কাছাকাছি। দেশটির স্থলভাগের 1/3 বেশি জুড়ে রয়েছে পাহাড় পর্বত। বিশ্বের সর্বোচ্চ, এটা মনে রাখবে, বিশ্বের সর্বোচ্চ পর্বত সংখ্যা হচ্ছে মাউন্ট এভারেস্ট। নেপাল ও চীনের সীমান্ত বরাবর অবস্থিত, ঠিক আছে। কোথায় অবস্থিত? নেপাল ও চীনের, ঠিক আছে। তা দেখো, চীনের জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ মানে গরমও না, শীতও না, মানে একটা আর্দ্রতা, মানে খুবই মানে বসন্তের যে একটা তোমরা একটা অনুভব পাও না, যে গরম লাগে না, শীতও লাগে না, একটা ভালো একটা অনুভূতি হয়, এরকম আর কি নাতিশীতোষ্ণ। ঠান্ডা প্রকৃতির আর কি, আবার গরমও লাগবে না, শীতও লাগবে না, এরকম টাইপের। তবে দেশটির কোনো কোনো অঞ্চল বছরের দীর্ঘ সময় ধরে বরফে ঢাকা থাকে। অর্থাৎ কিছু কিছু অঞ্চল আছে সেগুলো কী থাকে? বরফে ঢাকা থাকে। বহু জাতি ও সম্প্রদায়ের বাস এই দেশে। তো কোথায়? চীনে। চীন কিন্তু অনেক বড়, তাই এখানে বহু জাতির মানুষ সে বসবাস আছে। চীনের জনসংখ্যা শতকরা 95% হচ্ছে চাইনিজ বংশোদ্ভূত। অর্থাৎ তার জন্মগতভাবে কি মানে ওই জায়গায় জন্মগ্রহণ করেছে এবং ওই জায়গারই কি নাগরিক যাকে বলে। এবং চাইনিজ বলতে চীনের যারা অধিবাসী তাদেরকে চাইনিজ বলা হয়। এছাড়াও আরও 56টি জাতির বসবাস আছে, ঠিক আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জুয়াং, মাঞ্চু, হুই, মিয়াও, উইগুর, মঙ্গল, তিব্বতী প্রভৃতি। এইগুলো হচ্ছে বিভিন্ন জাত। যেহেতু বাংলাদেশে যেহেতু বাংলা ভাষা ছাড়াও যেহেতু চাকমা, মারমা, গারোদের মানে ভাষা আছে, তেমনি চীনের মধ্যেও কি আছে? চাইনিজ ভাষা ছাড়াও বিভিন্ন ধরনের ওই যে ভাষাগুলো আছে আর কি। চীনের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা হচ্ছে মান্দারিন। এটা মনে রাখবে, মান্দারিন। চীনের সংখ্যাগরিষ্ঠ মানুষ অর্থাৎ বেশিরভাগ মানুষের ভাষা হচ্ছে মান্দারিন। জনসমষ্টির শতকরা 95% এ ভাষায় কথা হয়। কোন ভাষায়? মান্দারিন ভাষায় 95 মানুষ ভাষা, অর্থাৎ এটা তাদের নিজস্ব ভাষা। কাদের? চীনদের। তবে এই ভাষা সারা বিশ্বে চীন নামে পরিচিত। যেহেতু চীনটা চাইনিজ, তাদের এই কারণে তাদের নামটা চীনা ভাষা নামে পরিচিত, কিন্তু আসলে তাদের নামটা হচ্ছে যদি অরিজিনাল আমরা ধরতে যাই খাঁটি ভাষায় বা চীনদের ভাষায়, এটার নাম হচ্ছে মান্দারিন, ঠিক আছে। চীনের অর্থনীতি প্রধানত শিল্প সেবা খাত নির্ভর। অর্থাৎ চীনের অর্থনীতিটা, যেহেতু বাংলাদেশের অর্থনীতিটা কেমন? পোশাক শিল্প, পোশাকটা নির্ভর করে এবং চামড়া নির্ভর, তেমনি চীনদের হচ্ছে সেবা খাত। অর্থনীতিটা নির্ভরশীল প্রধানত কিসের উপর? শিল্প ও সেবা খাতের উপর নির্ভর করে। কৃষিকাজ দ্রব্যের মধ্যে ধান হচ্ছে প্রধান। কাদের? চীনদের। অন্যান্য কৃষিজাত দ্রব্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গম, আলু, বিট, তুলা, চা, তামাক, পাতা, তারপর হচ্ছে তেজ বীজ, আখ, সয়াবিন, কোকো, পাম তেল প্রভৃতি। এগুলো মনে হয় চেষ্টা করবে, এমসিকিউতে আসতে পারে। দেশটির প্রধান শিল্প হচ্ছে লৌহ ইস্পাত, রেশম, সার, যন্ত্রপাতি, সিমেন্ট, কাগজ,
চিনি, ওষুধ, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স দ্রব্য সামগ্রী, এক একটা দেশের সাথে এক একটার কি রয়েছে, মানে তাদের বিশেষ প্রধান শিল্প রয়েছে, অর্থাৎ সবগুলো কিন্তু কাছাকাছি কিছু পরিবর্তন আছে। খনিজ সম্পদের দিক থেকে চীন হচ্ছে অত্যন্ত সমৃদ্ধশীল খনিজ সম্পদের দিক থেকে। তো খনিজ সম্পদ কিন্তু মাটির নিচ থেকে পাওয়া যায়, ঠিক আছে। দেশটির ভূগর্ভে রয়েছে মূল্যবান খনিজ সম্পদ, যেমন পেট্রোলিয়াম, আকরিক লৌহ, তামা, অ্যালুমিনিয়াম, স্বর্ণ, কয়লা প্রভৃতি। বাংলাদেশে কিন্তু বেশিরভাগ তেল পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে কিন্তু বেশিরভাগ তেল পাওয়া যায়, এটা কি তোমরা জানো? বাংলাদেশ কিন্তু তেলের জন্য বিখ্যাত ছিল, এবং বাংলাদেশ থেকে কিন্তু তেল মানে বিভিন্ন দেশে কিন্তু সরবরাহ, মানে বিভিন্ন দেশ কিন্তু নিয়ে মানে নেয় আর কি, নিয়ে যায়। এর বনভূমিতে রয়েছে 32 বছরের বেশি উন্নত জাতির উদ্ভিদ ও 11.5 প্রজাতির পাখি, অর্থাৎ মানে দেশটা তো এত বড়, যার কারণে কি বিভিন্ন ধরনের প্রজাতি আছে এবং 1100 প্রজাতির পাখি আছে। হোয়াংহো ও ইয়াসি চীনের বৃহত্তম নদী। যদি বলে চীনের বৃহত্তম নদী কি, তোমরা বলবে হচ্ছে হোয়াংহো ও ইয়াংসি চীনের কি বৃহত্তম নদী। প্রশাসনিক দিক থেকে চীনকে 22টি প্রদেশ, 5টি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে। দেশটির শিক্ষার শতকরা হার হচ্ছে 97%, অর্থাৎ তাদের শিক্ষার যে মানটা, ধরো 100% মধ্যে তার 97 হচ্ছে শিক্ষিত, তাহলে বুঝো দেশটা এমনিতে কি শিক্ষিত, এবং তাদের দেশটা আরও, যেহেতু তারা শিক্ষিত, তারা যদি একটু জোর দেয় তারা আরও উন্নতশীলে কী করতে পারবে, পৌঁছতে পারবে, ঠিক আছে। শিক্ষিত জনগণ কিন্তু একটা দেশের জন্য আশীর্বাদ স্বরূপ, আর যদি অশিক্ষিত হয়, অদক্ষ হয়, তারা কিন্তু অভিশাপ স্বরূপ, ঠিক আছে। বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ কি রয়েছে, সম্পর্ক আছে। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে চীনের সাথে আমাদের সহযোগিতার সম্পর্ক আছে। তাদের সাথে উন্নয়নশীল বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশের প্রচুর কি আছে, চুক্তি আছে। যেহেতু বাংলাদেশ উন্নয়নশীল দেশ, এবং তাদের সাথে আমরা ভাব বিনিময়ের মাধ্যমে আমাদের দেশটা কি উন্নত করা যায়, সে বিষয়ে আমরা কী করতে পারি, ধারণা নিতে পারি এবং বুঝতে পারি। তো আসলে তোমরা বুঝতে পেরেছো চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক। তার আগে আমরা পড়েছি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, ঠিক আছে। তো যেই লাইনগুলো দাগিয়েছে অবশ্যই দাগায় ফেলবে, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়টা, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, তারপরে আছে হচ্ছে বাংলাদেশের সঙ্গে জাপান, কোরিয়া ও মালয়েশিয়ার সম্পর্ক। প্রথমে আছে জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপময় দেশ, হ্যাঁ। ছোট বড় প্রায় 4000 দ্বীপ নিয়ে এর আসলে গঠিত। কতটি দ্বীপ নিয়ে? 4000 ছোট বড় দ্বীপ নিয়ে এই রাষ্ট্রটি গঠিত হয়। এর মধ্যে 4টি প্রধান দ্বীপ হচ্ছে, এটা মনে রাখবে, 4টি প্রধান দ্বীপ হচ্ছে হোক্কাইডো, হনসু, শিকোকু, তারপর হচ্ছে কিউশু। এই 4টা দ্বীপ তোমরা কি করো, মনে রাখবে, কারণ MCQ বা জ্ঞানমূলকে আসতে পারে। দেশটি চারিদিকে সমুদ্র, জাপান সাগর এবং পূর্ব চীন সাগর জাপানকে এশিয়া মহাদেশের মূল ভূখণ্ড থেকে কী করেছে, বিচ্ছিন্ন করে, আলাদা করে রেখেছে। দেশটির রাষ্ট্রীয় নাম হচ্ছে কিংডম অব জাপান ও স্থানীয় নাম হচ্ছে নিহন বা নিপ্পন। নামগুলো একটু কঠিন, অদ্ভুত, বা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, 2-3বার রিডিং তোমরা মনে রাখতে পারবে ইনশাল্লাহ। রাজধানী হচ্ছে টোকিও। এই রাজধানীটা মনে রাখবে, রাজধানী হচ্ছে কোথায়, টোকিও। এশিয়া মহাদেশের একেবারে পূর্ব প্রান্তে এই দেশটি অবস্থিত। কোথায় অবস্থিত? পূর্বে অবস্থিত, মানে ভারতে কিন্তু পূর্বে অবস্থিত, হ্যাঁ, পূর্ব অঞ্চলে অবস্থিত। আবার জাপানও হচ্ছে পূর্ব অঞ্চলে অবস্থিত। চীন পূর্ব অঞ্চলে অবস্থিত, জাপানও, আর ভারত ছিল মধ্য। তারপরে দেখো, জাপানকে তাই সূর্যোদয়ের দেশ বলা হয়। যদি তোমাদের জ্ঞানমূলকে আসে কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়, তোমরা বলবে জাপানকে। কি বলবে, মোস্ট ইম্পর্টেন্ট, কি বলবে, জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। দেশের আয়তন হচ্ছে 3,77,708 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা হচ্ছে 12,26,00,000 জন। জাপানের শতকরা 99% জাপানি ভাষায় কথা বলে, অর্থাৎ এমনিতেও যদি তোমরা জাপানে যেতে চাও, যদি কারো ইচ্ছা থাকে, ওই দেশে কিন্তু আমাদের ভাষা কিন্তু ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক ভাষা কিন্তু ইংরেজি। তো তার থেকে গুরুত্ব তাদের দেয় হচ্ছে, জাপানিরা কিন্তু তাদের নিজস্ব ভাষায় কথা বলে। আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি, তাদেরকে নিজস্ব ভাষা হচ্ছে জাপানি ভাষা।
তো তারা জাপানি ভাষাটাই প্রাধান্য দিয়ে থাকে। অর্থাৎ তুমি যদি ওই দেশে যাও তোমাকে অবশ্যই জাপানি ভাষা শিখতে হবে, এবং জাপানি ভাষা শিখলে তুমি খুবই সহজে ওই দেশে যেতে পারবে, অর্থাৎ জাপান যেতে পারবে। বাট ইংলিশটা আন্তর্জাতিক ভাষা হলেও ওই দেশে তারা অতটা গ্রহণযোগ্য না, ঠিক আছে, ভাব বিনিময়ের জন্য। তো কত ভাগ মানুষ জাপানি ভাষায় কথা বলে? 99 ভাগ। এ দেশের শিক্ষার হার 100 ভাগ, এবং মাথাপিছু হচ্ছে 33.956 মার্কিন ডলার। অর্থাৎ তাদের শিক্ষার হার হচ্ছে 100%, 100তে 100, ঠিক আছে, প্রত্যেকেই শিক্ষিত। তারপর হচ্ছে সিন্টো, জাপানদের জাতিগত ধর্ম। সিন্টো তাদের জাতিগত ধর্মের নাম হচ্ছে সিন্টো। জাপানের জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ মঙ্গোলীয়, তাদের আবহাওয়াটা হচ্ছে নাতিশীতোষ্ণ। এখানকার উত্তর পূর্বাঞ্চলে মৌসুমী জলবায়ুর প্রভাব হচ্ছে, মৌসুমী হচ্ছে অনেক এটা আবহাওয়া যে পরিবর্তন হওয়ার সাথে সাথে যেটা আবহাওয়ার যে পরিবর্তন হয় না, তো সেই আবহাওয়া বা বাতাসটা ওই কথাটা বলছে আর কি, যে মৌসুমী জলবায়ুর যে পরিবর্তনটা এই প্রভাবটা কিন্তু স্পষ্ট। গ্রীষ্মকালে দেশটি আবহাওয়া আর্দ্র থাকে, শীতকালে তীব্রতা কম থাকে। কৃষি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ধান, গম, বার্লি, সয়াবিন, মিষ্টি, আলু, তারপর হচ্ছে আখ, বিট, আপেল, আঙুর, এগুলো হচ্ছে কি উল্লেখযোগ্য। তারপর হচ্ছে জাপানের প্রধান শিল্প হচ্ছে লোহা, ইস্পাত, ইলেকট্রিক, তারপর হচ্ছে জাহাজ, গাড়ি নির্মাণ, বস্ত্র, কলকবজা, ঔষধ, বৈদ্যুতিক সামগ্রী এবং বিভিন্ন প্রকার ভারী যন্ত্রপাতি। এই যন্ত্রপাতিগুলো হচ্ছে উল্লেখযোগ্য। আরও যন্ত্রপাতি আছে, বাট এগুলো প্রধান যন্ত্রপাতি আর কি। শিল্পে জাপান বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। যেহেতু জাপানের 100% লোক শিক্ষিত, তো সে অনুযায়ী তাদের অবস্থানটা হচ্ছে শীর্ষে, অর্থাৎ একদম আগে, সবার প্রথমে, হ্যাঁ, শীর্ষে আছে। শিল্পে জাপান দেশটির অর্থনীতির মূলচালিকা শক্তি হচ্ছে শিল্প। তা জাপানের মূলচালিকা শক্তি হচ্ছে শিল্প। দেশটির প্রচুর খনিজ সম্পদ রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, লোহা, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, পেট্রোলিয়াম, সীসা, তারপর হচ্ছে লোহা, সোনা, রূপা প্রভৃতি। জাপানে 6 থেকে 15 বছর পর্যন্ত মেয়েদের শিক্ষা বাধ্যতামূলক, অর্থাৎ 6 থেকে 15 বছর শিশুদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য বাধ্যতামূলক করা হয়, করতেই হবে, ঠিক আছে। তারপরে আছে দেখো, বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক বরাবর অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। জাপান বাংলাদেশের রাস্তা, ব্রিজ নির্মাণ, উন্নয়নে এক প্রধান সহযোগিতা করেছিল। এ দেশের সাথে জাপানের বাণিজ্য সম্পর্ক রয়েছে, অর্থাৎ তাদের সাথে আমাদের কিসের সম্পর্ক রয়েছে? বাণিজ্য সম্পর্ক রয়েছে, এবং নানা ধরনের সুযোগ সুবিধা আমরা জাপান থেকে বা সহযোগিতা পেয়ে থাকি বা পেয়েছি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছে জাপানের বিষয়গুলো। এখন আমরা পড়ব হচ্ছে কোরিয়া। এশিয়া মহাদেশের উত্তর পূর্ব কোণে, কোথায়? উত্তর পূর্ব কোণে কোরিয়া উপদ্বীপের অবস্থান। এটি উত্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত। কোথা থেকে? উত্তর থেকে দক্ষিণ দিকে এটা প্রসারিত। উত্তর হতে দক্ষিণাঞ্চলের দূরত্ব প্রায় 1000 কিলোমিটার, প্রায় 1000 কিলোমিটারের মতো, হ্যাঁ। তারপর হচ্ছে দেখো, উত্তর দিকের সীমান্তে অধিকাংশ চীনের সাথে এবং কিছু অংশ রাশিয়ার সাথে সংযুক্ত। যেহেতু এটা উত্তর পূর্ব, অর্থাৎ পূর্ব দিকে কিন্তু চীন আছে, এবং উত্তর দিকে আছে কি? উত্তর দিকে তো কোরিয়া, আর চীন যেহেতু পূর্ব দিকে, তো তাদের সাথে একটা কানেকশন আছে আর কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোরিয়া 2 ভাগে বিভক্ত হয়েছে। এর মধ্যে হচ্ছে দক্ষিণ কোরিয়া, অপরটি হচ্ছে উত্তর কোরিয়া। প্রথমটি সরাসরি নাম হচ্ছে কোরিয়া প্রজাতন্ত্র, দ্বিতীয়টি হচ্ছে গণপ্রজাতন্ত্র। প্রথম যে কোরিয়াটা ভাগ হয়েছে উত্তর কোরিয়াটা, এটা হচ্ছে প্রজাতন্ত্র, আর যেটা যেটা দক্ষিণ কোরিয়া, এটা হচ্ছে প্রজাতন্ত্র, যেটা উত্তর কোরিয়া সেটা কি গণপ্রজাতন্ত্রী কোরিয়া। দুটি দেশের রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থাও ভিন্ন, ঠিক আছে। কোরিয়ার অধিকাংশ অঞ্চলে হচ্ছে পর্বতময়, অর্থাৎ পাহাড় আর কি। 2 অংশ মিলে কোরিয়া দ্বীপের সংখ্যা প্রায় 3000। দুইটা যদি আমরা মিলাতে যাই তাহলে এটা দ্বীপের সংখ্যা হচ্ছে প্রায় 3000-এর মতো। কোরিয়ার 4 ধরনের ঋতু বিদ্যমান। কোরিয়ার ঋতু হচ্ছে 4 ধরনের, ঠিক আছে। কয় ধরনের? 4 ধরনের, ঠিক আছে। দেখো, এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আবহাওয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। জুন, জুলাই, আগস্ট মাসে প্রচুর বৃষ্টিপাত হয়। একটু দাগাই ফেলো, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। জুন, জুলাই, আগস্ট মাসে কি হয়? কোরিয়াতে বৃষ্টিপাত হয়। তারপর হচ্ছে নভেম্বর, মার্চ থেকে শীতকালীন আবহাওয়া বিরাজ করে। হ্যাঁ, কোরিয়ার কৃষি পণ্যের মধ্যে ধান, বার্লি, বাঁধাকপি, আপেল, আঙুর, তামাক এবং শিল্পের পণ্যের মধ্যে রাসায়নিক পণ্য, তারপর হচ্ছে যন্ত্রপাতি, জাহাজ, মোটর গাড়ি,
ইলেকট্রনিক্স সামগ্রী প্রভৃতি, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। আরও কিন্তু আছে, বাট উল্লেখযোগ্য করার জন্য এগুলো বলছে, যেমন প্রধান প্রধান যে বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলো আমরা মানে উল্লেখ করে আছি আর কি। তো দেখো খনিজ সম্পদের মধ্যে কী কী আছে, লোহা আছে, চুনা পাথর আছে, গ্রানিট আছে, সীসা আছে, রূপা, দস্তা, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। ঠিক আছে। কোরিয়ার জাতিগত একটি ভাষা গোষ্ঠী, ভাষাগত ও নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিক থেকে কোরিয়ানরা চীন ও জাপানি থেকে আলাদা, অর্থাৎ তাদের ভাষা, তাদের সংস্কৃতি হচ্ছে আলাদা। যদিও শারীরিক গঠনের দিক থেকে চীন ও জাপানের মানুষদের মধ্যে তাদের মিল রয়েছে, তাদের যে ফেস, তাদের যে আকার আকৃতি, চায়না তারপর জাপান, তাদের খুবই সুন্দর থাকে, খুবই ফর্সা থাকে। ঠিক আছে। কোরিয়ানরা সবাই একই কোরিয়ার ভাষায় কথা বলে ও লেখে, সবাই কি করে কোরিয়ান ভাষায় কথা বলে। জাপানরা কিন্তু জাপানি ভাষায় কথা বলে, কোরিয়ারা কোরিয়া ভাষায় কথা বলে। হ্যাঁ, অর্থাৎ এক এক জায়গায় এক একটা অঞ্চলের মানুষ কি করে তাদের নিজস্ব মাতৃভাষাটা ব্যবহার করে কথা বলে। বাংলাদেশের সাথে কোরিয়ার বিশ্বের দক্ষিণ কোরিয়ার সম্পর্ক গুরুত্বপূর্ণ, অর্থাৎ দক্ষিণ কোরিয়া, অর্থাৎ যেটা প্রজাতন্ত্র আর কি, যেটা দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে বন্ধুত্বপূর্ণ। দক্ষিণ কোরিয়া বাংলাদেশের রাস্তাঘাট, ব্রিজ নির্মাণ, শিল্প যথেষ্ট সহযোগিতা করে আসছে। বাংলাদেশ সাথে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য সম্পর্ক রয়েছে, তথা প্রত্যেক দেশের সাথে কিন্তু বাণিজ্য সম্পর্কটা রয়েছে। ঠিক আছে, প্রত্যেক দেশের সাথে কি রয়েছে, বাণিজ্য সম্পর্কটা রয়েছে। দেখো মালয়েশিয়া দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। মালয়েশিয়া 13টি প্রদেশ, 3টি ফেডারেল অঞ্চল নিয়ে গঠিত। দেশটির ভূপ্রকৃতি প্রাকৃতিক যে বিষয়গুলো আছে এগুলো আছে বৈচিত্র্য, ভিন্ন রকম। পশ্চিমে আছে জলাভূমি, পূর্বাঞ্চলে বালিময় এলাকা এবং মধ্যভাগে পর্বতশ্রেণী, উত্তর দক্ষিণে বিস্তৃত পাহাড় পর্বত। ঠিক আছে। মালয়েশিয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রভৃতি ধর্মের লোক বাস করে। এর রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। এছাড়া পুত্রজায়া, জর্জ টাউন, জহর বাহরু, পেনাং, ইপু ও কুচিং অন্যতম শহর। নামগুলো অনেক কঠিন, বাট তোমরা একটু চেষ্টা করবে মনে রাখার। এটা তো এমসিকিউতে আসতে পারে, জ্ঞানমূলক আসার কোনো পসিবিলিটি নেই। তোমরা এমসিকিউ দেখে রাখবে। মালয়েশিয়ার অর্থনীতি প্রধানত শিল্প ও সেবা খাত নির্ভর। প্রধান শিল্প ধর্মের মধ্যে রাবার, সার, চীনা মাটির দ্রব্য প্রভৃতি। খনিজ সম্পদের মধ্যে টিন, লোহা, পেট্রোল উল্লেখযোগ্য। যোগাযোগের প্রধান মাধ্যম কি, রেলপথ, সড়ক, বিমানপথ। যদি বলে যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে রেলপথ, সড়ক, বিমানপথ। তারপর হচ্ছে জর্জ টাউন, তারপর হচ্ছে ক্ল্যাং, কুচিং এবং পেনাং মালয়েশিয়ার প্রধান সমুদ্র বন্দর। এগুলো এমসিকিউতে আসতে পারে, হ্যাঁ মনে রাখবে। স্বাধীনতার পর স্বল্প সময়ের মধ্যে মালয়েশিয়া নানা ক্ষেত্রে উন্নতি লাভ করেছে। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক রয়েছে, কিন্তু আমরা যতটা পার্ট পড়েছি, যতটা আমরা দেশ পড়েছি, প্রত্যেকটির সাথে কিন্তু বাণিজ্যিকটা সম্পর্কযুক্ত। তো আমরা বাণিজ্যিক দিক থেকে বেশি গুরুত্ব দিব। এছাড়া বাংলাদেশে বিভিন্ন ইপিজেডে মালয়েশিয়া অনেক অর্থ বিনিয়োগ করেছে। বাংলাদেশের অনেক লোক মালয়েশিয়াতে কর্মরত। এক্ষেত্রে মালয়েশিয়ার শ্রমবাজার একটা বড় ক্ষেত্র। অর্থাৎ আমাদের দেশের কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু বিভিন্ন দেশে, জাপানেও আছে, ভারতেও আছে, মালয়েশিয়াতে আছে, চায়নাতে আছে। তো প্রত্যেকটা দেশে কিন্তু আমাদের লোক সংখ্যা আছে। তো আমরা এই অধ্যায়টা পড়ে এটাই বুঝতে পারলাম যে বেশিরভাগই কিন্তু সম্পর্ক আছে বাণিজ্যিক ক্ষেত্রে। ঠিক আছে। তো এই অধ্যায়টা কিন্তু একটু ছোট বাট গুরুত্বপূর্ণ। তোমরা যদি রিডিং দাও অবশ্যই পারবে, কারণ কি বানানগুলো অনেক কঠিন আছে, তো জায়গার নাম অনেক কঠিন আছে। তো এগুলো ভয় পাওয়ার কিছু নেই, তোমরা একবার রিডিং দিলে পারবে। তো এখানে বোঝানোর থেকে মুখস্থ করার বিষয়টি হচ্ছে বেশি। তো আমি যতটুকু সম্ভব তোমাদের বুঝিয়েছি কি লাইনগুলো পড়বে, মুখস্থ করবে। তো আশা করি আমার পড়াটা বুঝতে পেরেছো। যদি না বুঝো আমাকে কমেন্ট করে জানাবে যে ম্যাম এই জায়গাটা বুঝতে পারিনি, আমি আরও বিস্তারিত বুঝাই দেবো। তো এখানে দেখো অনুশীলনী আছে, হ্যাঁ অনুশীলনী আছে, তারপরে সৃজনশীল আছে। তোমরা নিজে প্র্যাকটিস করবে, না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে বুঝাইতে যথাসাধ্য চেষ্টা করব। তো আশা করি আমি বুঝতে পেরেছি কোন দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে এবং কেমন সম্পর্ক আছে, তাদের আয়তন, তাদের রাজধানী, তারা বিখ্যাত কোন এলাকাগুলো বিখ্যাত, এবং তাদের প্রাচীন যে নিদর্শনগুলো, এই সবগুলো বিষয় নিয়ে আমরা কী করেছি, আলোচনা করেছি। তোমরা যদি এই পার্টটা ছোটো, বাট তোমরা 2-3 বার রিডিং দিবে, ইনশাল্লাহ পারবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।